सुख करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वे पूर्वे प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। আমাদের এই নাট্যমঞ্চে উপস্থিত সকল দর্শক মণ্ডলী, বাইরে থেকে আগত অতিথিবৃন্দ, পাইলরা গ্রামবাসীবৃন্দ ও প্রশাসন ভবনকে আমরা গজন অপেরার তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এটি ঘোষণা আমাদের এই নাট্যমঞ্চে বিগত কয়েক বছর আমরা অনেক জ্ঞানী গুণীজন, কলা কুশলীগণ অনেককে আমরা হারিয়েছি এবং সত্য 5 লাখ আগে আমাদের মাস্টার মশাই স্বাধীন চ্যাটার্জি তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন এবং আমাদের গ্রামের, আমাদের পাড়ার, আমার দাদা তুলো হারাধন পাল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় আমাদের সকলকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে পরলোকে চলে গেছেন। তাই তাদের আত্মার শান্তি আমরা কামনা করি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা, মা বাবলা, বাবা অনুকূল ঠাকুর, লোকনাথ বাবা ও ভক্তগুরু এই শ্লোকের পাদপত্রে প্রণাম জানিয়ে এবং পাইলরা শ্রী শ্রী মা মনসা দেবীর আশীর্বাদ মাথায় দিয়ে শুরু করতে চলেছি 1433 বঙ্গাব্দে ধিকে ফিরে আলোর ব্যক্তিতারী সামাজিক যাত্রা পালা। Oh
27 বছর ধরে আমরা অপেক্ষা করছি। আজ তোমাদের বিবাহবার্ষিকীর দিন মনে আছে? আর সেই সঙ্গে দাদা ইঞ্জিনিয়ার পাশ করে একদম চাকরিতে জয়েন্ট করে মুম্বাই থেকে সোজা বাড়ি ফিরছে মা। তাই তো এই দুটো আনন্দ আজ আমরা একসঙ্গে পালন করব। জানো মা, তোমাকে যেমন আজকে আমি কোণের মতন সাজিয়েছি, তেমন বাবাকেও বড়ের মতন করে সাজাবো। আর তোমার পাশে দাঁড় করিয়ে মালা বদল করবো মা। এই শয়তানি মেয়ে, একদম ওসব মালা বদল করবি না, আমার কাছে ভীষণ লজ্জা করবি। বাবা রাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে। আজ মালা বদল হবে এই রাতে। রাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে। আজ মালা বদল হবে এই রাতে। সাবিত্রী, সাবিত্রী, কি হলো বাবা? এই যে সাবিত্রী, এক্ষুনি আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। কেন বাবা? রত্নাবা, তুই যত তার শিগগির সম্ভব গোছগাছ করে তৈরি হয়ে নে। কেন বাবা, আমরা কোথায় যাবো বাবা? জানি না রে ভাই, জানি না, শুধু এইটুকু জানি এখানে বেশিক্ষণ থাকাটা আমাদের পক্ষে নিরাপদ নয়। বাবা! তাই ভাবছি আমরা আপাতত ওই কলকাতায় গিয়ে কোথাও লুকিয়ে থাকবো। কেন আমাদের নিজেদের ঘর দর ছেড়ে আমরা কলকাতায় গিয়ে লুকিয়ে থাকবো? তোমরা হয়তো জানো না সাবিত্রী, তোমরা হয়তো জানো না, এক মাস আগে ওই কুখ্যাত ব্যবসায়ী অভিরূপ সরকারকে আমি জেলে পাঠিয়েছিলাম। শয়তানটা আমার স্কুল পরিচালন কমিটি হেড হওয়ার সুবাদে স্কুলের উন্নয়নে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছে, মিড ডে মিলের হাজার হাজার টাকা চুরি করেছে, এমনকি স্কুলের মাঠটাকে দখল করে সেখানে দেশি মদের কারখানা বানানোর প্ল্যান করেছিল। কিন্তু তার প্রতিবাদ করে আইনের পদক্ষেপ নিয়ে শয়তানটাকে আমি জেলে পাঠিয়েছিলাম। জেলে যাওয়ার সময় সে আমার শাসন ছিল জেল থেকে ফিরে এসে বদলা নেবে। ভেবেছিলাম দীর্ঘ কয়েক বছর জেলে অন্ধ করে থাকলে মানুষটা নিজেকে সংশোধন করে নেবে, কিন্তু না, আমার ধারণাটাই ভুল। শয়তানটা আইন প্রশাসনকে টাকা দিয়ে হাত করে আজ জেল থেকে বেরিয়ে আসছে। তাই আমি বলছি চলো এখান থেকে আমরা চলে যাই। কেন আমরা পালিয়ে যাবো বাবা? তুমি তো বলেছিলে অন্যায় প্রতিবাদ করা মানুষের ধর্ম। তুমি তো বলেছিলে সত্য মেয়ের জয়তে। তবে কেন আমরা পালিয়ে যাবো বাবা? পাপ যে করেছে তাকে তো সাজা ভোগ করতেই হবে। তবে কেন তুমি আজকে ওই সত্যের পথ থেকে তুমি পালিয়ে বেড়াতে চাইছো বলো বাবা? ওরে মা, সত্য রক্ষার তাগিদে সত্যকে মাঝের মধ্যে আড়ালে থাকতে হয়। সাবিত্রী, সাবিত্রী, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আমাদেরকে এখনই রওনা দিতে হবে। ও সাজ তুমি খুলে ফেলো। ঠিক বলেছ, ও সাজে তোমার বউকে ঠিক মানাচ্ছে না। দেখি তুমি আরে মাস্টার, এত টেনশন নিচ্ছ কেন? আরে বাবা, তোমার বউকে তো আমি উপযুক্ত সাজাতে এসেছি। মানে গলায় ওই ফুলের মালার পরিবর্তে থাকবে তুলসী গাছের মালা, কপালে সিঁদুরের টিপের পরিবর্তে থাকবে ছোট্ট একটা চন্দনের, আর পরনে রঙিন শাড়ির পরিবর্তে থাকবে সাদা থান। আমি অভিরূপ সরকার, আমার ভেতরটা মানুষের মতো হলেও এই ওপরের পেশটা কিন্তু ভীষণ রক্তাক্ত লাল। রয়্যাল বেঙ্গল টাইগার। কেন এসেছে এখানে? আরে বাবা, নিজেকে নির্দোষ
নির্দোষ প্রমাণ করতে। নির্দোষ প্রমাণ? হ্যাঁ, নির্দোষ প্রমাণ, নির্দোষ প্রমাণ, নির্দোষ প্রমাণ। আমি মহামান্য বিচারপতিকে অনেক অনুনয় বিনয় করে এক বিশেষ শর্তে জামিনে ছাড়া পেয়েছি, এবং শর্তটা হলো তুমি তুমি আমার বিরুদ্ধে যেসব এলিগেশন এনেছো সেগুলো সব মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত, এবং তুমি যে এসবের আসল অপরাধী সেটা আমাকে 7 দিনের মধ্যেই আদালতে প্রমাণ দিতে হবে। কি বললে? এবং সেই প্রমাণ সঙ্গে দায়িত্ব আদালত আমার উপর ন্যস্ত করে বলছি মাস্টার মশাই, আপনি আমার সাথে থানায় চলুন। আরে থানায় গিয়ে একটা মুচলেখা লিখে দিলে না, এই অভিরূপক তার সমস্ত কেস থেকে মুক্তি পেয়ে যাবে। আর আপনি না এই সামান্য কয়েকটা বছর জেল খেটে নেবেন। জেল? আরে হ্যাঁ হ্যাঁ, জেল জেল জেল। জেল খাটলে তো আপনি প্রাণে বাঁচবেন, সাথে সাথে আপনার এই পরিবারটাও বেঁচে যাবে। চলুন মাস্টার মশাই, আমার সাথে থানায় চলুন। না, আমি থানায় যাব না। আপনি না পুলিশ অফিসার, আপনার লজ্জা করছে না? একটা ক্রিমিনালের পাশে দাঁড়িয়ে একজন নেই পয়েন্ট মানুষকে মিথ্যে করে দোষী সাজাতে ছুটে এসেছে। একটা কথা বলে রাখবেন অফিসার, মিথ্যের মেঘে কখনো সত্যের সূর্যকে ঢেকে রাখা যায় না। যুগে যুগে যেমন সত্যের জয় হয়ে এসেছে, তেমনি আজও প্রমাণ হবে সত্যমেব জয়তে। আমিও প্রমাণ করে দেব মিথ্যে মেব জয়তে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? অ্যাকশন শুরু কর। একজন আইন রক্ষকের সামনে দাঁড়িয়ে এইভাবে আইনটা নিজে হাতে তুলে দিচ্ছ। তাহলে কি করবো অফিসার? আরে এমন কিছু করুন হ্যাঁ। যাতে আইনের হাত আপনার লাগান না পায়। আরে বুঝে গেছি অফিসার, বুঝেছে? আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। আরে বাবা, মাস্টারের বউটাকে তো এই বয়সে দারুণ সুন্দরী দেখাচ্ছে। আমার মনে হচ্ছে আজকে বিবাহ বার্ষিকী ছিল, তাই না মাস্টার? তা আজকের এই বিবাহ বার্ষিকীতে আমি গান বাজনা করে একটু মাতিয়ে তুলি। কি দারুণ দেখতে। চোখ দুটো টানা টানা, যেন শুধু বলে কাছে আসতে আসতে আসতে। পরেছে লাল শাড়ি সেজেছে সুন্দরী, পরেছে লাল শাড়ি সেজেছে সুন্দরী। আহরি আমি যে কি করি, জড়িয়ে করতে ইচ্ছে তো করে। পুরো ফ্যামিলিটাকে আগে শেষ করে দেবো। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর সুর, সুন্দর সুন্দর গান, কার না প্রাণে জাগে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে।
মশাই দেশ থেকে ফিরে আসছে। আরে আরে এখন যে আমি কি করি? আরে 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 এত টেনশন নিচ্ছে কেন? ওকে ফাঁসানোর আইডিয়া আমার মাথার মধ্যে চলে এসেছে। চলে এসেছে। মাস্টার তো একদম ফিনিশ। আর মেয়েকে নিয়ে কি করবো বলো দেখিনি তো। আরে বাবা, ওদের জন্য আপনি টেনশন নিচ্ছেন কেন? ওদের ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। শুনুন অফিসার, আপনি আর আমি এখানে আছি, কিন্তু এখানে যেসব ঘটনা ঘটলো তার কোনো কিছুই আপনি বা আমি দেখি নয় বা শুনি। অভিরূপ বাবু, তাই তো সেটাই করি। সংযত হওয়া দরকার, কারণ আমার ভারত মানুষ জনতা। উঁচু নিচু পাহাড়ের চূড়াটা আজ আজ সেইভাবে দাঁড়িয়ে মার মতো সারা দেশটা আমাকে ডাকে হাত বাড়িয়ে। উঁচু নিচু পাহাড়ের চূড়াটা আজ সেইভাবে দাঁড়িয়ে মার মতো সারা দেশটা আমাকে ডাকে হাত বাড়িয়ে। বিদেশ থেকে ফিরলে তার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে তার না ভালো লাগে। সুন্দর 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 তার না পারে তুমি বলো মা, তুমি বলো কে তোমাদের এই অবস্থা করেছে? কে সেই শয়তান? মা হ্যাঁ বলো মা, বলো। তুই আমাদের অসম্মানের প্রতিশোধ নিস মা বলো মা, বলো তোমাদের কে অসম্মান করেছে? বলো একটিবার, বলো মা একটিবার। কে তোমার এই অবস্থা করেছে বাবা? মৃত্যুর কাছে হেরে গেছে বাবা। না বাবা, অভিরূপ সরকার, বাবা তুই আমাকে কথা দিল না বাবা, যে তুই একদিন প্রমাণ করে দিবি
যে পাপ পুণ্যের পরিণাম আছে। দেব বাবা দেব, সেই শয়তানগুলো তোমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকতে দিল না, যাদের জন্য তোমাদের অকালে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। আজ তোমাদেরকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, আমি সেই শয়তানগুলোকে এই পৃথিবীতে পরিস্থানে লুকিয়ে থাকবো না কেন, ওদেরকে আমি এক এক করে খুঁজে নিয়ে ওদেরকে আমি জানতে তারপর আমি প্রমাণ করে দেবো পাপ পুণ্যের পরিণাম আছে। ওই দেখুন অফিসার, ওই মাস্টারের কুলাঙ্গার ছেলেটা ওর পারিবারিক সমস্ত সম্পত্তি দখল করবার জন্য তার পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিয়েছে। আপনি দেখুন, দেখুন, নিজের চোখে দেখুন। অভিযোগ সরকার, তোকে আমি ছাড়বো না রে কুত্তা। পৃথিবীর কারো সহ্য করে আমার নাম পরিবেশ ওকে এমন কেসে চড়াবো চিরজীবন ওকে ফাঁসির দড়িতে আমি ঝুলিয়ে দেব। চোর গুন্ডা ক্রিমিনাল সকলকে আমি ফাঁসির দড়িতে। অভিযোগ সরকার আর অগ্নিশ্বর রায়ের নির্মম অত্যাচারে পুরোপুরি শেষ হয়ে যায় সত্য মাস্টারের সারা পরিবার। বিবাহ বার্ষিকী আনন্দ উৎসবে যাদের মাতোয়ারা হয়ে থাকার কথা তাদের স্থান হয় এক লাশ কাটা ঘরে, এবং সত্য মাস্টারের সেই অমৃত বাণী সত্যমেব জয়তে সবার অলক্ষ্যে কাঁদে। অভিযোগ সরকারের কুমন্ত্রণায় পুলিশ অফিসার অগ্নিশ্বর রায় তার স্বার্থের দুনিয়ায় নির্মম ভাবে অত্যাচার করে মৃত্যুর উপর করে চলে অকথ্য নির্যাতন। স্বীকার কর, তুই সম্পত্তি লোভে তোর মা বাবা বোনকে তুই খুন করেছিস। স্বীকার কর বলছি। অভিরূপ বাবু শালা কেসটা থেকে মুক্তি পাবে না। স্বীকার কর।
আমার কাজ ফিরিস। এবার দেখি কোন শালা উকিল তোকে এই ফাঁসির দৌড় থেকে আটকা কোন শালা তোকে বাঁচায় আজ দেখি তোকে আজকে বাঁচা। ভারতীয় দণ্ডবিধির ৩০৩ ধারা অনুযায়ী আদালত আসামি রুদ্র ঘোষালকে একাধিক খুনের অপরাধে ফাঁসির সাজা ঘোষণা করিল। এই যে মালটাকে দেখছিস না, এই মালটাকে আজ আমাদের একটু চোখে চোখে রাখতে হবে। আর বড় সাহেব বলেছে আজ আমাদের কোনো কাজ হবে না, আজ ছুটির দিন। তাই নাকি? হ্যাঁ, আজ ছুটির দিনে আজ আমরা একটুকু মদ মস্তি করবো। নাট্য নির্দেশনা ও অভিনয়ে পার্থ মুখার্জি, সহ নির্দেশনায় তপন ঘোষ, দল ম্যানেজার ষষ্ঠী রায়, পরিচালনায় আমরা কজন অপেরার সদস্যবৃন্দ, ব্যবস্থাপনায় পাইগড়ার মা মনসার কমিটির সদস্যবৃন্দ, সহযোগিতায় পাইগড়ার গ্রামবাসীবৃন্দ, আলো ধ্বনি ও সাজসজ্জায় মা যজ্ঞেশ্বরী পোশাকালয়। শুরু হতে চলেছে দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী সামাজিক যাত্রাপাল জীবনের বড়ই কঠিন, জীবনের বড়ই কঠিন,
বাজির দল ছাড়, একদম আমার সঙ্গে অসুবিধা করবি না। আমাকে তোরা দয়া করে একটু একা থাকতে দে। তোরে দিদি কেন যতক্ষণে জামাইবাবু আসে ততক্ষণ বুঝি তুই একা এখানে বসে তার জন্য ধ্যান করবি? এরি না, বড্ড ভাজি রেতিস, তোর মুখে দেখছি কিছুই আটকায় না। তুই এতগুলো চিন্তা করছিস বলতো? আরে বাবা, তোর বরের সঙ্গে আমার সম্পর্কটা কি বলতো? তোর বর হলো সম্পর্কে জামাইবাবু আর আমি তার শালি, আর শালি হলো আধা কারবালি। তাই তোর বরের অর্ধেক ভাগ আমার। কি? আমার একটা জামাইবাবু কি তোর দুজন মিলে ভাগ করে নিবি? মোটেই না, মোটেই না। মেয়েরা জীবনে সবকিছু দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ, ভালোবাসার ভাগ কেউ দিতে পারে না। আমি জানি রে দিদি, জানি। আজ প্রায় 3 বছর ধরে যে মানুষটাকে ভালোবেসে তুই তোর আঁচলে বাঁধতে চেয়েছিস, সেই ভালোবাসাকে কারোর সঙ্গে ভাগ করে দেওয়া যায় না। এরি না, কিন্তু কিন্তু দুঃখের ভাগ তো দেওয়া যায় না দিদি। দুঃখের ভাগ? এই ভাই, আমার আবার দুঃখ কিসে রে ভাই? হ্যাঁ, তুই যতই সবার কাছে দুঃখের যন্ত্রণা ভাই। করিস না কেন, না ভাই, আমি কিন্তু তোর সব দুঃখ বুঝে গেছি। ভাই। আর সেই দুঃখে তো উদাসী মন মনে মনে কি বলতে চাইছে কি? সেটাও আন্দাজ করে ফেলেছি। তাই বুঝি দুষ্টু? তা কি বলতে চাইছি শুনি? দুরু দুরু বক্ষ, মন করে আঞ্চন, হৃদয়েতে হিল্লোল, হয়ে যায় মধুক্ষণ, সবুর সহায় না আর বিরহ যাতনা ভর, কথা তুমি প্রাণ সখা, দাও দর্শন। খুব ভাজিরতিস তোরা, খুব ভাজিরতিস। এই, আমার সঙ্গে তোরা এমন করে অসভ্যতামি করবি না, দুষ্টু কোথাকার। যা, তোরা যদি আমার সঙ্গে এমন করে অসভ্যতামি করিস, তোদের দুজনের সাথে আমি কথা বলবো না। আরি আরি আরি। मेहंदी लगा के रखना, डोली लगा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे कोने आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, आएंगे तुझे তোকে আমি না বলেছিলাম, আরে বাবা নিমন্ত্রিত ব্যক্তিরা কে কি খাচ্ছে না খাচ্ছে সেদিকে একটু লক্ষ্য রাখিস, তা না করে তুই মেয়েরই কাণ্ডে না গোলাতে চলে এসেছিস। দাদা, দাদা দেখো না, দাদা দেখো না, এরা দুজন না সেই সকাল থেকে আমাকে কি জ্বালাচ্ছে। জ্বালাচ্ছে বুঝি? হ্যাঁ, জ্বালাচ্ছে। আরে আরে জ্বালাক না রে মন, জ্বালাক না। দাদা, হ্যাঁ দাদা, কাল আর কতক্ষণ ওরা তোকে জ্বালাবে বল? দাদা, কাল সকালেই তো তুই শ্বশুর বাড়ি চলে যাবি, দাদা, ওরা তোকে জ্বালানোর কোনো সুযোগই পাবি না। দাদা, কিন্তু তুই একদিন দেখবি ওদের এই জ্বালানোর মধ্যেই, ওদের এই জ্বালানোর মধ্যেই ছিল কত হাসি, কত সুখ, কত আনন্দ। দাদা, আমি শ্বশুর বাড়ি চলে যাবো বলি তোমার ভীষণ দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, তাই না দাদা? হবে না রে বোন, হবে না। ওরে ওরে তোরা তিনজন যে আমার বুকের 3টে পাঁজর, দাদা, আজ আমার একটা পাঁজর ভেঙে যাচ্ছে, দাদা, আমার কষ্ট হবে না? আমাদের জন্য তোমার বুকে এত কষ্ট জমা হয়ে আছে দাদা। আরে বোন, দাদা, আমার চেয়েও যে তোমার কষ্টটা অনেক বেশি রে। এতদিন যে পরিবারে সবার সাথে মিলেমিশে তোরা বড় হোস, একদিন বিয়ে করে সেই পরিবার ছেড়ে অন্য পরিবারকে আপন করে নিতে হয়। দাদা, অনেক অদেখা অজানা মানুষকে নিজের করে নিতে হয়। ওরে, যারা পারে তারা জীবনে সুখী হয়, দাদা, আর যারা পারে না তাদের সারা জীবন চোখের জল ফেলতে হয় রে। পারবে, পারবে দাদা, পারবে। তুমি দেখে নিও দাদা, দিদি আমাদের দেখবে সেখানে গিয়ে সবাইকে আপন করে নিতে পারবে। তাছাড়া অরণ্যতার মতো তো ভালো মানুষ হয় না, তুমি দেখে নিও দাদা, অরণ্যতা দিদিকে খুব সুখে রাখবে। আমি জানি রে অরূপ, জানি অরণ্য আমার বোনকে খুব সুখে রাখবে। আরে তাই তো আমি অরণ্যের বিষয়ে সব দিক খোঁজ খবর নিয়ে তবেই এই বিয়েতে মত দিয়েছি, এবং আমার বিশ্বাস যে অরণ্য আমার বোন আলপনাকে খুব সুখে রাখবে। হ্যাঁ, খুব সুখে রাখবে। ওই তো, ওই তো, ওই তো,
কথা ভুলেই গিয়েছিলাম যে আমাকেই বরকে বরণ করে নিয়ে আসতে হবে। আমি যাই, আমি বরকে বরণ করে নিয়ে আসি, যাই। তাকে অনেকদিন আগে মনে মনে বরণ করে নিয়েছেন, তাকে আবার নতুন করে কি বরণ করবেন দাদা? অরণ্য, হ্যাঁ দাদা, সত্যি ভাই, সত্যি তুমি আমার আত্মীয় হওয়ার অনেক আগেই পরম আত্মীয়, মানে আপন হয়ে বসে আছো ভাই। দাদা ওরে আলপনা, হ্যাঁ দাদা। এরিনা, অরু, একটু আগে আমি তোদের বলছিলাম না যে আমার বুকের 3টে পাঁজর, আজ আমার একটা পাঁজর ভাঙতে বসেছে। না রে না, আমার কোনো পাঁজর ভাঙেনি, বরং আজ থেকে আমার বুকের আর একটা পাঁজর জুড়তে বসেছে। দাদা! আর সেটা হলো আমার এই ভাই অরুণ। দাদা আমি খুব ভাগ্যবান দাদা, আমি জীবনে শুধু আলপনাকে চেয়েছিলাম, কিন্তু ঈশ্বর না চাইতে আমাকে অনেক কিছু দিয়েছে। শুধু এরই না, আর রূপের মতো ভাই বোন পাইনি, তার সাথে পেয়েছি আপনার মতো দেখুন দাদা। অরণ্য, কি পেলাম সেটা নয় আমরা আগামী দিন হিসাব করবো যাই বাবু। তিনি তো সেই সন্ধ্যে থেকে আপনার হওয়ার জন্য বসে আছে। ও তাই বুঝি? এই অরূপ, আরে দেরি করিস না, ওই দেখ মণ্ডপে পুরোহিত মশাই বসে আছেন। যা, ওকে নিয়ে গিয়ে মালা বদলটা করিয়ে নে। নারায়ণ শিবে সর্বমঙ্গলে গৌরী নারায়ণী নমো নমো বিষ্ণুতে নমো বিষ্ণু নমো বিষ্ণু। এইবার তোমরা জগৎ পড়েছে কার এত বড় বুকের বাটা যে অভিরূপ সরকারের বাড়িতে ডাকাতি করতে আসে? ওদের সব কোটাকে আমি এখানেই চ্যান্ত পুঁতে ফেলবো। এই কে আছিস? আমার বন্দুক! আর এক পা আগে বাড়ালে এই বন্দুকের গুলিতে তোর বুকটা আমি ঝাঁঝরা করে দেবো। কে তুমি? আমি সাইক্লোন, আমি মহাভয়, আমি ধ্বংস, আমি দুর্বল, আমি ভেঙে পড়ি সব শহর, আমি অনিয়ম, উচ্ছৃঙ্খল, আমি চলে যাই যত বন্ধন, নিয়ম কানুন শৃঙ্খল। কে তুই? আমি মানি না কোনো আইন, আমি ফরাতরি করি ফরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আরে তুই সত্য মাস্টারের ছেলে রুদ্র না? তোর তো ফাঁসির সাজা হয়েছিল, তা তুই জেল ভেঙে পালিয়ে এসেছিস? জেল ভেঙে পালিয়ে এসেছি, দুজন কারারক্ষীকে শেষ করে আমি জেল ভেঙে পালিয়ে এসেছি। এবার আমি এখানে বিচারক বসাবো, এবং সেই বিচারক আমি নিজে হয়ে আমি তোর করবো বিচার। না, আমি বেঁচে থাকি তুমি আমার দাদার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার এত দরদ? ভাবছো সে আমাদের চোখে যাবো তো? তার জন্যে আমরা প্রাণ দিতে পারবো। আর এক পা হাতে আগে বাড়ালে আমি সব বন্দুকের গুলিতে সব কটা শেষ করে দেবো। ও কাজ তুই করিস না। ওরে আচ্ছা, আমার বোনের বিয়ে। আমি এখন ইচ্ছে করলে তোদের সব কটা শেষ করে দিতে পারতাম, কিন্তু না, বিরোধী সরকার আপাতত তোকে ঢিল করে মারবো। তাই তো তোর ওই বুকের একটা পাঁজর ভেঙে দেওয়ার জন্য তোর এই আদরিনী কোন বসে আমি আসলাম।
ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। ওরা যে বিয়ে, তাই না? ওরা যে বিয়ে, হ্যাঁ বিয়ে হবে, বিয়ে হবে। কিন্তু ফুল সজ্জাটা করবো আমি। এখন ভালো না বলছো, কোনো পরিত্যক্ত ভাঙা বাড়ি থেকে বা নির্জন কোনো নদীর চর থেকে খুঁজে নিবি তোর এই আদরণীয় পরের অর্থলগ্ন ভর্তিটাকে নিতপ্রায় বডিটাকে জবা! জবা! কোথায় গেল হতভাগী মেয়েটা? এদিকে কত কাজ পড়ে আছে। এখনই নতুন বরকনেকে বরণ করাবার জন্য বরণডালা সাজাতে হবে। বরকনে যে ঘরে ঢুকবে সেই ঘরটা সাজিয়ে দিয়েছি বৌদি, আমি ঘরটা সুন্দর করে সাজিয়েছি। যেই ঘরে ছোটটা নতুন বউ নিয়ে আসবে সেই ঘরটা না আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি বৌদি। সেই শুধু ঘর সাজালেই চলবে? হ্যাঁ, আর এই যে বরণডালা সাজাতে হবে না? বারে আমি তো সেটাও সাজিয়ে রেখেছি। আরে বাবা, তোমাকে আমি একটু আগেই বলে গেলাম, তুমি সব ভুলে গেলে। সব কথা মনে রাখার মতো সময় নেই। তাছাড়া আমার কত কাজ বলতে কি, যেদিকে না তাকাবো সেদিকটাই অন্ধকার হয়ে যাবে। আর তো দাদা ওরা মানুষ সেদিকে ঘুরে বেড়াচ্ছে। নিজের ভাইয়ের যে বিয়ে সেদিকে কোনো হেলদোনি নেই। কি করে থাকবে বৌদি, কি করে থাকবে? বড়দার তো এই বিয়েতে রাজিই ছিল না, শুধু তুমি জোর করে এই বিয়েটা দিচ্ছ তাই। হ্যাঁ, ওই মানুষটা মানুষ নয় রে, মানুষ নয়। ও একটা কঞ্জুস। পিঁপড়ের পেছন টিপে গোড়মাল করে নয়। টাকা ছাড়া ও আর কিচ্ছু চেনে না। আরে টাকাটাই সব আনতে। টাকা না থাকলে এই সমাজে কেউ কেউ কি পাঁচটা পায় যায়, কত দেয় না। তাই আমাদের অরণ্য যদি মোটা মাইনের চাকরি না করতো তাহলে ওই কোটিপতি অভিরূপ সরকার তার বোনের জন্য এই অরণ্যের বিয়ে মেনে নিত না। কি হলে কি হতো ওসব কথা ভাবার এখন কোনো দরকার নেই। এখন বিয়েটা তো হচ্ছে, এতে তুমি খুশি হয়েছো তো? খুশি কি আর বলছো আরতি? আমার তো শুধু আফসোসই হচ্ছে যে এই হতভাগা অরণ্যটা এতই বোকা যে একটা হীরের খনি সন্ধান পেয়েও কিচ্ছু করতে পারলো না। তবে আবার কি, তুমি ওই খাতা কলম নিয়ে তুমি ওই লিস্ট তৈরি করো। খাতা কলমের দরকার নেই, আমার মনে মনে লিস্ট করা আছে। তাই বলছি শোনো, একটা সবচেয়ে বড় এলইডি টিভি, তারপর সবচেয়ে নামি কোম্পানি একটা বড় ফ্রিজ, তারপর আমি কলঙ্ক, আলমারি, আলনা, আর সেই সাথে একটা এই 4 চাকা গাড়ি। ব্যাস 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 ব্যাস। উফ বাবা বাবা, তোমার এই লিস্টের বহর শুনে আমারই মাথাটা ঘুরছে। এই মাথা ঘুরছে মানে? ঘুরবে না মাথা? ঘুরবে না? আচ্ছা একটা কথা বলো তো, তোমার ভাই যে পালঙ্কটা পাবে সেই পালঙ্কে তো তার বউকে নিয়ে শোবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার তাতে কি লাভ আছে শুনি? তোমার তাতে কি লাভ আছে? নাকি ওই পালঙ্কে নিজের বউকে নিয়ে গড়াগড়ি খাবার ইচ্ছে যাচ্ছে? এই চুপ চুপ চুপ। আজকে দেখছি তোমার মুখে কোনো কথাই আটকায় না। সবাই যে পাশে আছে সে খেয়াল আছে? আছে আছে, সে খেয়াল আমার আছে। সেই জন্যই তো তোমাকে বলছি, অরণ্যের বিয়েতে তুমি যা যা নেবে সেই সব জিনিসগুলো নিজে কেনবার জন্য তৈরি হও। কেন কেন? আমি এত সব জিনিস কিনবো কেন? বারে, তোমার বোন আছে না, তোমার বোনকে বিয়ে দিতে হবে না? তোমরা চুপ করবে? তোমরা কি শুরু করলে বলো তো? আচ্ছা, এখন কি তোমাদের দুজনের মধ্যে তর্ক করার সময়? এক্ষুনি ছোটটা নতুন বৌদিকে নিয়ে বাড়ি ফিরে আসবে। তারা যদি এসে দেখে তোমরা তর্ক করছো, তাহলে সে অভিমান করে কি বলবে জানো? কি বলবে? কি বলবে? যায় যা খুশি বলতে যান। আরে বাবা, সে শোনো, তোমাকে আরেকটা কথা ভালো করে মনে করিয়ে দিই। হ্যাঁ, আমি বলছি অরণ্যের বিয়েতে তুমি যা যা নেবে নিজের বোনের বিয়েতেও তোমাকে তাই তাই দিতে হবে। আরে বাবারে, জবার বিয়েতে আমাকে এত সব কিনতে হবে? হ্যাঁ, কিনতে এই হবে। রক্ষে করো বাবা, রক্ষে করো। আমি এত সব দিতে পারবো না। না যদি পারবে তাহলে নিতে তোমার লজ্জা করছে না? বৌদি, তুই চুপ কর, তোর কথা আমি অনেক শুনেছি। এখন অরণ্য এসে কি বলবে সেটাই শুধু ভাবছি। অভিমান নয় রে বোন, অভিমান নয়, বরং নিজের উপর আজ আমার হাজারটা অভিযোগ। আমি ভীরু, আমি কাপুরুষ, আমি দুর্বল, আমি আমার ভালোবাসাকে রক্ষা করতে পারিনি। ওরে
ব্যান্ডেজ কেন? কে তোকে মেরেছে ছোটদা? আমার ভাগ্য। কি হয়েছে অরণ্য? বল বল, বউ এতে গিয়ে কি এমন হলো যে তুই এমন বিধ্বস্ত হয়ে গেছিস? বল। হ্যাঁ হ্যাঁ বৌদি, হ্যাঁ আমি জীবনে শুধু অল্পনাকে চেয়েছিলাম, কিন্তু কিন্তু ছোটদা, আমার স্বপ্নের প্রদীপটা নিভে গিয়ে আজ জমা হয়েছে শুধু রাশি রাশি অন্ধকার। এসব কি বলছিস তুই? অরণ্য, কি হয়েছে আমাকে অন্তত করে বল। বিয়ে করতে গিয়ে কি এমন ঘটলো যে তুই এমনি করে বিধ্বস্ত হয়ে গেছিস? বল, তোর মাথায় ব্যান্ডেজ কেন? বল বল অরণ্য, বল ছোটদা। আমার ভাগ্যের কাছে মার খেয়ে আমার মন প্রাণ হৃদয় হয়ে গেছে। আর আমার ভালোবাসা কত রক্তাক্ত। কি হয়েছে অরণ্য, আমাকে অন্তত খুলে বল। বল, আলপনা তোর কাছ থেকে হারিয়ে গেছে, এই কথার মানে কি? তবে কি আলপনার দাদা তোর সাথে তার বোনের বিয়ে দিতে অস্বীকার করেছে? না দাদা না, এই বিয়েটাকে অস্বীকার করিনি। বিয়ের কাজ যখন এগোচ্ছিল তখনই কোথা থেকে হাজির হয় এক কুখ্যাত জেল খাটা আসামি। সে আলপনা দাদার হাতে পূর্ণ প্রতিশোধ দিতে সে আমায় মেরে আলপনাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আমি পারিনি বৌদি, আমি পারিনি। আলপনাকে আমি রক্ষা করতে পারিনি। চোখের সামনে ক্রিমিনালটা আলপনাকে তুলে নিয়ে চলে গেল, অথচ আমি কিছুই করতে পারলাম না। আর এই যন্ত্রণা আমাকে বারে বারে শেষ করে দিচ্ছে। এর চেয়ে শয়তানটা যদি আমাকে মেরে আলপনাকে তুলে নিয়ে যেত। বলো না বৌদি, বলো না, এখন আমি কি করব? কোথা থেকে কেমন করে উদ্ধার করবো আমার আলপনাকে? সত্যি যদি আমার আলপনার কোনো ক্ষতি করে দেয়, আমি যে পাগল হয়ে যাব। ওরে ভাই অরণ্য, ওরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মনকে শক্ত কর ভাই, মনকে শক্ত কর। দেখবি ভগবানের উপর ভরসা রাখ। তোর ভালোবাসা তোর কাছে ঠিক ফিরে আসবে ভাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আরতি? আজকাল কোনো মেয়ে হারিয়ে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না। হয়তো দেখবে কোনো দুশ্চক্রের হাতে পড়ে গিয়ে সে বিদেশে পাচার হয়ে গেছে। বলো না, আমি যে শুনতে পারছি না দাদা। এই কথাগুলো বলছে আমারও ভালো লাগছে না রে অন্য। তাই এটাই বাস্তব। তাই তুই এবার থেকে আলপনাকে একটু একটু করে ভুলে যা। আমি আরো ভালো মেয়ের সাথে তোর বিয়ে দিয়ে দেবো। তুমি কি কথা বলছো? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি বলে দাদা? আমি আলপনাকে ভুলে যাব? চাঁদ কি কখনো পারে এই জ্যোৎস্নাকে ভুলে থাকতে? ভ্রমর কি কখনো পারে ফুলকে বেঁচে বেঁচে থাকতে? তুমি কি পারবে দাদা? তুমি কি পারবে? আর এই বৌদিকে ছেড়ে তুমি অন্য কোনো মেয়েকে তোমার মনে জায়গা দিতে? প্রয়োজন হলে আমি সব পারি। আর এই কথা তুই ভালোভাবে মনে রাখিস। যা বলে তাই করি। অরণ্য, সব পারিনি, সব পারি। ও মানুষ নয়, ও একটা অমানুষ। ও সব পারি। কিন্তু আমার তো মৌনা শিবতী, যে আলপনা তার প্রেমের আলপনা দিয়ে সাজিয়ে গেছে, যে মনের মনি কোঠায় আলপনা তার চিন্ময়ী প্রতিমূর্তি বসে আছে, সেই মনটাকে আমি কেমন করে সান্ত্বনা দেবো? তুমি বলতে পারো বৌদি? বলো বৌদি, বলো, আমি কেমন করে সান্ত্বনা দেবো? তুমি বলে দাও, তুমি বলে দাও। এইভাবে ঘরে বসে আহুতাস করে কাঁদলে তো চলবে না রে ভাই। তুই কি তোর আলপনাকে ফিরে পাবি? আলপনাকে খুঁজে বার করতে হবে যেমন করেই হোক। হ্যাঁ ছোটদা, সত্যি যদি আলপনা নিয়ে কোনো বিপদে পড়ে তাকে তো আমাদের খুঁজে বের করতে হবে না ছোটদা।
হ্যাঁ ঠিক বলেছিস তোরা, আর আমি চোখের জল ফেলে নিজেকে দুর্বল করবো না। আমি আলপনাকে খুঁজতে ছড়ে যাবো, সারা দুনিয়ায় আলপনাকে আমি তন্ন তন্ন করে খুঁজবো। সত্যি যদি আমি আমার আলপনাকে ফিরে পাই, তবে আমি তোমাদের কাছে ফিরে আসবো। আর যদি না পাই, তাহলে আমি যদি রাখা হয় জীবনের যদি রাখা হয় তবে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি আমার ক্ষতি করো না, আমার সর্বনাশ করো না, আমাকে ছেড়ে দাও। ঠিক এইভাবে আমার মা, আমার বাবা, আমার বোন তোর দাদার কাছে করোনা ভিক্ষা চেয়েছিল, কিন্তু তোর দাদা সেটা দেয়নি। আমি তোমাকে হাত জোর করে বলছি, আমার সর্বনাশ তুমি করো না, আমাকে তুমি মুক্তি দাও, মুক্তি দাও। মুক্তি, ক্ষমা তোকে আমি সবই দেবো, তোর দাদা শুধুমাত্র আমার পুরো পরিবারটাকে শেষ করে নিলি রে, সেই সাথে সাথে শেষ করেছে আমার বিবেক, আমার মনুষ্যত্বটাকে। তাই তো আমি আজ বিবেক মনুষ্যত্বহীন একটা জানোয়ার হয়ে আমি তোর উপরে ঝাঁপিয়ে হ্যাঁ তোর মান সম্মান লুটে নিয়ে তোর শরীরটাকে আমি একেবারে আজ নোংরা করে দেব। না আমি কি করছি একটা মেয়েকে নোংরা করতে গিয়ে আমি আমার নিজের চরিত্রটাকে নোংরা করছি। না, হতে পারে না। কি হলো? এমন করে আমার দিকে মুখ ফিরে দূরে সরে গেলে কেন? এসো এসো, তোমার এই কামনার ঝড় তুমি আমার মুখে বইয়ে দাও। এসো, তোমার এই আঘাতে তুমি আমাকে কত বিক্রত করেছো। আমি একটা চিল হয়ে খুবই আসামি হতে পারি, কিন্তু আমি লম্ব জানোয়ার নই যে তোর শরীরটাকে নিয়ে আমি কামড়াকামড়ি করবো। তুমি কি করবে? কি করবো? আমি ঠিক যতদিন বেঁচে থাকবো তোকেও এখানে আমি বন্দি করে রাখবো। কি মুশকিল, তুমি যদি 100 বছর বেঁচে থাকো তাহলে আমাকে কি এখানে 100 বছর বন্দি হয়ে থাকতে হবে? হ্যাঁ হবে। তুই হয়তো জানিস না আমি একজন জেল ভাঙা খুনি আসামি। ওই পুলিশ আমাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে, তাই পুলিশ যদি আমার নাগাল পায় তাহলে তোকে আমি ভাল করে সেখান থেকে বেরিয়ে যাব। আরে শোন, যতদিন না পর্যন্ত আমি আমার জীবনের প্রত্যেকটা প্রতিশোধ নিতে পারছি ততদিন পর্যন্ত তোকে আমি এখানে ঠিক বন্দি করে না তুমি কোনোদিনও পারবে না, কারণ তোমাকে বাঁচানোর জন্য আমার নিজ জীবনটাকে বিপন্ন করতে পারবো না। তাই এই মুহূর্তে এখান থেকে আমি পালিয়ে যাব। পাগলি রে, পালানো বললে তো আর পালানো যায় না। একটা কথা কাল খোলা ছিল না, প্রয়োজনে তোর এখান থেকে তোর লাশ বেরোবে।
কিন্তু তুই নস। প্রয়োজনে আমি এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু তোমাকে লাশ বানিয়ে, আমাকে লাশ বানিয়ে হ্যাঁ তোমাকে লাশ বানিয়ে আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমাকে আমাকে মুক্তি দেওয়ার জন্য একমতে একটা গুলি যথেষ্ট। তোমাকে ওদের কিন্তু গুলি ভরা আছে, ওটা নামা, ওটা নামা। আমি জানি এতে গুলি ভরা আছে, আর এতে একটা গুলি ভরা আছে, সেটা মুক্তি দেওয়ার জন্য তোমাকে যথেষ্ট, বুঝেছো? এই গুলি আমি তোমার বুকে চালিয়ে দিয়ে এখান থেকে আমি পালিয়ে যাব। ভয় দেখাচ্ছিস? ভয়? যে জীবনে প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর সাথে লড়াই করে চলেছে, তাকে দেখাচ্ছিস তুই মৃত্যুর ভয়? না, নে, চালা গুলি, চালা, চালা গুলি, চালা বলছি, চালা। আমি কি করলাম? এই শোনো, তুমি বিশ্বাস করো, আমি শুধুমাত্র তোমাকে ভয় দেখাচ্ছিলাম। আমি চাই, আমি চাই। শোনো, আমি বলছি কি, তোমার খুব কষ্ট হচ্ছে না? তুমি আমার সাথে হাসপাতালে চলো, আমি তোমার গুলিটাকে বার করে দেবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই ডাক্তারখানা গেলে ওই পুলিশ আমাকে ধরে ফেলবে। কিন্তু এই গুলিটা বার করতে না পারলে তোমার যে বিপদ হয়ে যাবে। তোর যদি আমার প্রতি একটু করুণা হয়, তাহলে তাহলে এই চাকুটা ধর, এই চাকুটা দিয়ে আমার হাতের এই গুলিটা বের করে দে। আমি পারবো না, একটা জ্যান্ত মানুষের হাতে এমন করে চাকু চালাতে আমি পারবো না। শালা এই চাকুটা যদি আমার হাতে চালাতে না পারিস, তাহলে আমারই বুকটাকে চালিয়ে দে। ঈশ্বর, তুমি আমার শক্তি দাও দয়াময়, তুমি আমার শক্তি ও যে অজ্ঞান হয়ে গেল। তবে কি আমি ওকে এখান থেকে আমি এখান না, 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 না। আমি পালিয়ে যাবো। এ আমি কি করছি? একটা আহত অসুস্থ মানুষকে আমি এইভাবে বিপদের মাঝে রেখে পালিয়ে যেতে চাইছি, কিন্তু 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 ও তো আমার কোনো ক্ষতি করেনি। হয়তো প্রচন্ড চাপে পড়ে ও এই পথে আসতে বাধ্য হয়েছে। ও যদি সত্যিকারের অমানুষ হতো, ওর মধ্যে বিবেক মনুষ্যত্ব বলে যদি কিছু না থাকতো, তাহলে ও পারতো আমার জীবনটাকে নষ্ট করে দিতে, কিন্তু না, ও সেটা করেনি। তাই যতদিন না সুস্থ হই ততদিন আমি এখানেই থাকবো। আমি ওকে সুস্থ করে তুলবো, আমি ওকে সুস্থ করে কি ছবি এঁকেছ আমার কপালে বিধাতা, আমার কপালে বিধাতা, এই ছবি এঁকেছ জানি না কোথায় মোরে
গলার কবে সে যদি তুমি থাকো দেবতা যদি তুমি